আসসালামু আলাইকুম, কাজী স্যার বলছি। আজকে আমরা IELTS রাইটিং টেকনিক্স অ্যান্ড ট্রিক্সের আপনার সেকেন্ড পর্বটা দিচ্ছি। এর আগে যেটা ছিল আপনার আমাদের বাংলা বইটার রুলস 2, তার পরের অংশটা সেটা হলো আপনার এক্সারসাইজ অফ ফ্রেজেস। হ্যাঁ, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 2, 3 করে এইভাবে প্রায় এই 1 পৃষ্ঠা, এই 2, এই দেখেন এখানে 7, 8, 9, 10। এখানে যেমন ধরেন 1, Patricia would have gone for a walk to explore the surrounding had others been interested. এখানে দেখেন A B C D E F G 8 ধরনের ফ্রেজ। এখানে উড হ্যাভ গন, এটা কি ফ্রেজ সেটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এখানে এই বিষয়টা কিন্তু একটু কঠিন আছে, সেই কঠিনটা যেন না লাগে সেই জন্য আমি এমন একটা জিনিসের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সেইটা হচ্ছে আপনার হলো এই বইটার 78 থেকে আপনার 78, 79, 80 3টা রুল দেওয়া আছে। যেই রুলগুলো ইংরেজরা, বিশেষ করে আমেরিকান এবং ব্রিটিশরা, কানাডিয়ানরা ফলো করে। কারণ হলো একটা জিনিস বুঝতে হবে যে আপনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু গ্রামার আছে, এবং সেই গ্রামার কিন্তু তার যে দেশের লোকের গ্রামার, যে দেশের ল্যাঙ্গুয়েজ, সবার কাছে কিন্তু গ্রামার কিন্তু খুব কঠিন জিনিস। তো সেই জন্য আপনার গ্রামার কিন্তু সহজভাবে শেখার কিন্তু একটা কায়দা থাকতে হয়। তো তারা কিন্তু এই জিনিসটা বের করেছে, মানে বিশেষ করে আমেরিকানরা, যে ব্রিটিশরাও করে, যে কিভাবে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, ধরেন 100টা ওয়ার্ড আছে প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফে আপনার কোন শব্দটা ফাংশনিংভাবে, মানে পার্টস অফ স্পিচ ফাংশনিংভাবে, সেটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি যত শিক্ষিত লোক হন না কেন, আপনি ইংরেজি মানে কনফিডেন্টলি লিখতে পারবেন না। আপনি সবসময় ভয়ে থাকবেন যে আমার লেখাটা কি ঠিক হয়েছে। এই সুন্দর একটা জিনিস আমাদের বাংলাদেশের মানে শিক্ষা ব্যবস্থা ঢুকানো যায়নি, যার ফলে আমাদের দেশের শিক্ষিত লোকরা ইংরেজি লেখলে অন্য কেউ যদি মানে বলে এটা হয় নাই, তখন একটা জগাজটি তৈরি হয়, কিন্তু উত্তর দিতে পারে না, দুই পক্ষই উত্তর দিতে পারে না যে আসলে কেন হয় নাই। এই পক্ষ লজিক দেয়, ল্যাম লজিক, যে মানে লেখছে সেও ল্যাম লজিক, এইভাবে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ফাংশনিংভাবে মানে একটা প্যারাগ্রাফে এটা কি আপনার কোন পার্টস অফ স্পিচ যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন এটা খুব ইজি হয়ে গেছে। যেমন আমি খুব সংক্ষেপে একটা জিনিস বলে দিই, যেমন লিস্ট একটা শব্দ। হ্যাঁ, এই শব্দটা যদি আপনি বলেন যে প্লিজ গিভ মি দ্য লিস্ট, এই পজিশনে এটা কিন্তু লিস্টটা হয়ে গেল আপনার হলো নাউন, মনে হয় বুঝতে পারছেন, এটা হলো পার্টস অফ স্পিচ। আর যদি আমি যদি বলি প্লিজ লিস্ট দ্য নেম, তো এইবার কিন্তু এই পজিশনে এটা কিন্তু হয়ে গেল ভার্ব। অথচ একই শব্দ কিন্তু সে কিন্তু ফাংশনিংভাবে মানে পজিশনের কারণে সে কিন্তু কখনো আপনার মানে নাউন হয়ে গেল, কখনো ভার্ব হয়ে গেল, কখনো অ্যাডজেক্টিভ হইতে পারে, কখনো আপনার মানে আপনি প্রিপোজিশন হইতে পারে, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন হইতে পারে, কিন্তু সবগুলি আবার নাও হইতে পারে। আবার যদি আপনি বলেন যে এই লিস্টটা আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেন, আপনি বল দ্য লিস্টেড প্রাইস ইজ হাই, তাহলে এই যে লিস্টেড দেখেন, লিস্টেড হলে এখানে আপনার অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর প্রাইসটা হলো আপনার নাউন, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এইভাবে। তো এই জন্য আপনার এই জিনিসগুলো কিন্তু আগে শিখতে হয়, কিন্তু আমাদের সেগুলি শেখায় না। তো এখন দেখেন এই আমার বইয়ে এটা রুল নং আপনার হলো 78-এ সবচেয়ে শুরু হচ্ছে সবচেয়ে সহজভাবে, পার্টস অফ স্পিচ 1। এবার দেখেন এখানে শুরু হয়ে গেল। How well do you know the parts of speech? Because words may have different function in different sentences. Try our quiz. See if you can name the parts of speech in the words sequence square brackets below. দেখেন প্রথমটা হচ্ছে the woman slipped on the ice and fell flat on her face. এই ফেস, এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই ফেসের অবস্থান কি এই পুরা ইয়ের মধ্যে, আপনার সেন্টেন্সের মধ্যে। এখানে মানে দেওয়া আছে 6টা, কিন্তু আসলে একটা মিস হয়ে গেছে, সেটা হলো নাউন এবং প্রনাউনটা বাদ পড়ে গেছে। তো এটা আপনি খেয়াল রাখবেন। তো দ্য ওমেন স্লিপড অন দ্য আইস, এটা হলো প্রিভিশন ফ্রেজ, অ্যান্ড ফল ফ্ল্যাট অন হারের পরে আপনার ফেজ আছে,
বোঝাই যাচ্ছে যে এই অন হার এটা হলো প্রনাউন, এটা ফেস মানে নাউন হবে, দেখছেন? তাহলে 2 আই এম লেট উইথ মাই রিপোর্ট অ্যান্ড আই ক্যানট ফেস, এই ক্যানট ফেস দেখেন এখানে ফেস কিন্তু নাউন, এখানে ফেস কিন্তু আপনার হিসাব হলো ভার্ব, দেখছেন? এই যে তাহলে এখানে আপনার ইয়েটা হবে ভার্ব। তারপর দেখেন ইয়াকিস মাই কম্পিউটার জাস্ট ক্র্যাশড অ্যান্ড আই লস্ট মাই ফটোস, বোঝা যাচ্ছে এটা একটা আপনার ইন্টারজেকশন। হ্যাঁ, এটা ইংরেজরা বিভিন্ন ধরনের সাউন্ড করে, বিভিন্ন রকম ইয়ে করে, তো এরকম এটা ইন্টারজেকশন। হি ওয়াজ নট শিওর দ্যাট 20 জুচিনি plants would be enough, so he planted another 10. তো এটা বোঝা উড বি, দেখা যাচ্ছে যে উড বি, তো বোঝা যাচ্ছে এটা হলো আপনার ভার্ব ফ্রেজ। এইভাবে এখানে আপনার রুল লং আছে আপনার হলো 78, 79, দেখেন এখানে একটু এইটা দেখা, এই জায়গাটা দেখেন পুরোটা দেখেন। তারপরে রুল লং 79, 17 হাজার আগের থেকে একটু কঠিন, সবগুলো নম্বর পাওয়ার চেষ্টা করুন, আসলে একটু কঠিন। হ্যাঁ, যেমন while Canadians love winter sports, some sports are too dangerous. তো টু ডেঞ্জারাসের আগে টু আছে, তাহলে ডেঞ্জারাস বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে আছে তাহলে সে হলো অ্যাডভার্ব, কনফার্ম বোঝা যাচ্ছে। এরকমভাবে আপনারা করবেন। এরপরে এইভাবে এই দেখেন 79-এর এই দেওয়া আছে, এরপরে 80 পর্যন্ত দেওয়া আছে এখানে। এটা সবচেয়ে কঠিন, 80 অনেক কঠিন, এটাকে আপনি বুঝতে হবে, পজিশন বুঝে তারপরে আপনাকে ঠিক করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা চাচ্ছিলাম সেটা হলো রুল 2-এ, মানে কোনটা কোন এক্সারসাইজ ফ্রেজেস, এই যে যেটা বলছিলাম। এখন কথা কিন্তু সত্য, এই আপনি যদি এই ফ্রেজগুলো মানে 8টা ফ্রেজ, খুব বেশি না কিন্তু, এই 8টা ফ্রেজ যেমন অ্যাবসলিউট ফ্রেজ, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, এই 8টা ফ্রেজ যদি আপনি সেন্টেন্সের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে যে আপনি যদি দেখেছেন, চিনতে না পারেন, তাহলে আপনি কিন্তু ইংরেজি শুদ্ধভাবে লিখতে পারবেন না। এবং আপনি যদি আবার চিনতে পারেন, হ্যাঁ, এবং তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি ইংরেজি সহজ হয়েছে কিনা। কারণ ইটের সাথে ইট বসায় যেভাবে একটা বড় বিল্ডিং বানানো হয়, ঠিক আপনার সেন্টেন্স মেকিংয়ের সময় এইভাবে আপনি এক একটা ইউনিট, এই যেমন এক একটা ফ্রেজ, হ্যাঁ, এগুলো এক একটা ইউনিট হিসাবে বসানো হয়, এবং তার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আলাদা থাকে, কোথায় সে কী বসবে সেটা কিন্তু আগের থেকে ঠিক থাকে। কাজেই আপনি যদি এগুলো যদি ভালো করে চিনে ফেলতে পারেন কেল্লাপথে, আপনি কিন্তু ধরে ফেলবেন যে আপনি ইংরেজি আর ভুল হবে না। যেমন এখানে দেখেন 1 নম্বরে দেখাচ্ছি, Patricia would have gone for a walk to explore the surroundings had others been interested. Would have gone বোঝাই যাচ্ছে এখানে অ্যাবসলিউট ফ্রেজও না, নাউন ফ্রেজও না, ভার্ব ফ্রেজ, এই যে would have ফ্রেজ। তারপরে যেমন ধরেন একটু কঠিনটা দিই, দে অল সাইড ইন রিলিফ জিম্মি হ্যাভিং ফাউন্ড হিজ পাসপোর্ট, এটা হলো অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ জানার উপায় আছে, সেটা কি আপনার একটা কমা দিয়ে দুই সাইডে কমা দিয়ে বন্ধ হয়ে যাবে, তাইলে আপনার অ্যাবসলিউট ফ্রেজ হবে। তো আজকে এই পর্যন্ত, আমরা আরও ডিটেলস আসতেছি পরের এতে। থ্যাংক ইউ।